ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন শেষ খেলা। গভীর নিশুতি রাত, কাছাকাছি কোনো বাড়ির দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। হরিহর বাবুর চোখের সামনে থেকে বইটা টেবিলের উপর নামিয়ে রেখে ক্লান্তভাবে মাথাটা চেয়ারের গায়ে হেলিয়ে দিলেন। একটুক্ষণ চোখ বুজে থাকলেন, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে পায়চারি করতে লাগলেন। তার হাত দুটি পিছনে মুষ্টিবদ্ধ, লম্বা রোগা দেহটি সামনে ঝুঁকে পড়েছে, বড় বড় চোখে অন্যমনস্ক দৃষ্টি, কপালের গাঢ় ভাঁজগুলিতে গভীর চিন্তার ছাপ। ঘরটির মধ্যে পদচারণ স্থান অবশ্য বেশি নেই। তিনি কয়েক পা এগোচ্ছেন, আবার ফিরে আসছেন, মাঝে মাঝে বিড়বিড় করছেন, আর 2-3 মাস, মাত্র 2-3 মাস। পাকরাশি দেখে নিও, আমি প্রমাণ করে দেব হরিহর দাস আজে বাজে লোক নয়। একবার তিনি ঘরের মাঝে দাঁড়িয়ে এলোমেলো কাঁচবাঁকা চুলগুলির মধ্যে দিয়ে আঙুল চালাতে চালাতে চারপাশে চোখ বোলালেন। একটা তৃপ্তির হাসি ফুটে উঠল তার মুখে। আবার গিয়ে চেয়ারে বসে বইটা খুলে ধরলেন। ঘরের মধ্যে একটি তক্তপোষ, 2টি টেবিল ও কয়েকটি চেয়ার, খাট, টেবিল ও মেঝের উপর নানা রকম বিচিত্র জিনিসপত্র সাজানো রয়েছে। নানা আকারের তাস, রং বেরঙের কাপড়ের টুকরো, অদ্ভুত কিছু যন্ত্রপাতি, অনেকগুলো শিশি বোতল, বাক্স ইত্যাদি। সাধারণ লোক এসব বস্তু যে কি কাজে লাগতে পারে ভেবে পাবেন না, কিন্তু হরিহর বাবুর কাছে প্রতিটি জিনিস মহামূল্যবান। এসব হচ্ছে তার জাদুবিদ্যার হাতিয়ার, তার আগামীকাল ইন্দ্রজাল প্রদর্শনীর উপকরণ। আর যে বইটি তিনি পড়ছেন সেটি জাদুবিদ্যার এক দুষ্প্রাপ্য বই। বছরখানেক হলো হরিহরবাবু কলকাতা শহরের উপকণ্ঠে একটি একতলা বাড়ির এই ঘরখানির মধ্যে প্রায় আত্মগোপন করে রয়েছেন। দিন ও রাতের অধিকাংশ সময় তার কাটে এই ঘরের 4 দেওয়ালের গণ্ডির মধ্যে। তিনি কেবল পড়ছেন, ভাবছেন আর পরীক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা নির্লস অধ্যবসায় সহকারে অভ্যেস করেছেন কঠিন সব ম্যাজিক। মাঝে মাঝে আসে বঙ্কু ও বিপিন, এরা দুজন তার সহকারী। তাদের নিয়ে তিনি নানা রকম খেলার কলা কৌশল অভ্যাস করেন। কখনো কখনো বড় ক্লান্তি বোধ হয় তার, অবসাদে জড়িয়ে আসে দেহ, চোখ দুটো জ্বালা করে, মাথাটা কেমন হালকা ঠেকে। কিন্তু একটু পরেই তিনি সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে উঠে পড়েন, দৃঢ় প্রতিজ্ঞায় মনকে শক্ত করেন, আবার ডুবিয়ে দেন ইন্দ্রজালের রাজ্যে। 1 কাপ কড়া চা খেয়ে নেন, তারপর শুরু হয় পড়া, ভাবা, পরীক্ষা নিরীক্ষা। কিসের প্রতিজ্ঞা? কন হরিহর বাবু এই কঠিন পরিশ্রম করে করে চলেছেন? কারণটা জানতে হলে প্রায় 1 বছর পিছিয়ে যাওয়া দরকার। শ্যামবাজার 5 মাথার মোড়ে হরিহর বাবুর সঙ্গে হঠাৎ তার এক রিপোর্টার বন্ধু দেখা হয়ে গিয়েছিল। রিপোর্টার বলেছিলেন, হরিহর, শুনেছো খবরটা? প্রফেসর নগুচি আসছেন। চমকে উঠেছিলেন হরিহর। নগুচি? পৃথিবী বিখ্যাত ম্যাজিশিয়ান প্রফেসর নগুচি? আগ্রহের সহিত জিজ্ঞাসা করেছিলেন, কবে? পরশু সোমবার, মাত্র 1 দিনের জন্য কলকাতায় থাকবেন। কোথায় উঠবেন? কি করে দেখা যায়? প্রশ্নগুলো করার আগেই রিপোর্টার একটা বাস লক্ষ্য করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। প্রফেসর নগুচির আগমন সংবাদ রবিবারের খবরের কাগজেও বেরিয়েছিল। তবে পুরো 1 দিন নয়, মাত্র কয়েক ঘন্টা নাগে তিনি কলকাতায় কাটাবেন। দুপুরে নামবেন, আবার রাতে প্লেনে চড়বেন। পাকরাশি নাগুচির সম্মানে সোমবার বিকেলবেলা তার নিজের বাড়িতে এক সভার আয়োজন করেছেন। সোমবার দুপুর অবধি হরিহর বাবু নগুচির সম্বর্ধনা সভায় যাবার নিমন্ত্রণ আশা করেছিলেন। হয়তো কার্ড আসবে, কিংবা হয়তো কেউ এসে ডাকবে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামতে তিনি হতাশ হয়ে পড়লেন। পাকরাশির বাড়ি না হয়ে কলকাতায় অন্য যে জায়গায় তিনি নগুচির দেখা পেতে ছুটে যেতেন। সভা আলিপুর জেলে বা গভর্নরের প্রাসাদে হলেও ঢোকবার চেষ্টা করতেন, কিন্তু পাকরাশির বাড়ি বিনা নিমন্ত্রণে হাজির হতে তার কিছুতেই আর পা উঠল না। নগুচি চলে যাওয়ার কয়েকদিন পর হরিহর বাবুর সঙ্গে সেই রিপোর্টার বন্ধুর আবার দেখা হয়। হরিহর বাবু দুঃখ করে বললেন, সেদিন নগুচির পার্টিতে আর যাওয়া হলো না। কি করব ভাই, নিমন্ত্রণ পেলাম না। খুব ইচ্ছে ছিল একবার আলাপ করি। রিপোর্টার একটু ক্ষুব্ধ স্বরে বললেন, আমি পাকরাশিকে বলেছিলাম তোমার কথা, তোমার আসার ইচ্ছে আছে,
তা বলল কিনা আজে বাজে লোক ডেকে আর ভিড় বাড়াতে চাই না, আমার জায়গা কম, কেবল কিছু ইম্পর্টেন্ট লোককে নেমন্তন্ন করব। কি সব ইম্পর্টেন্ট লোক দেখলাম তো, বেশিরভাগ হোমরা চোমরা সরকারি চাকুরে, ফিল্ম স্টার আর কাগজের লোক, কয়েকজন মাত্র ম্যাজিশিয়ান ছিলেন। অপমানটা সপাত করে যেন আঘাত করলো হরিহর বাবুকে। আজে বাজে লোক, তিনি হলেন আজে বাজে লোক? পাকরাশি এইরকম মন্তব্য করলো তার সম্বন্ধে। এখন জাদু জগতে পি পাকরাশি এক বিখ্যাত নাম, আর হরিহর দাস এর নাম কটা লোকই বা জানে। কিন্তু অন্য কেউ না জানুক, প্রকাশ পাকরাশির হরিবাবুর গুণের পরিচয় না জানার কথা নয়, কারণ দুজন যৌবনকালে ওই একই নেশায় মত্ত হয়ে ঘুরে বেরিয়েছেন। তখন বন্ধুত্ব ছিল তাদের, নানা জায়গায় দুজনে ছুটে গেছেন নতুন জাদুর খেলা শেখাবার আশায়। জাদুবিদ্যায় হরিহর বাবুর স্বাভাবিক দক্ষতা ছিল, দুরূহ কৌশলগুলি তিনি অনায়াসে শিখে ফেলতেন। পাকরাশির কিন্তু সেসব খেলা আয়ত্ত করতে অনেক বেশি সময় লাগত। অবশ্য ভাগ্য বিড়ম্বনায় হরিহর বাবুর তেমন নাম করতে পারলেন না। তার উদ্যমের অভাব ছিল অর্থের। পাকরাশি ছিল বেজায় কইয়ে বলিয়ে, ব্যবসায় বুদ্ধিতে প্রখর। সে দিনে দিনে নাম করতে লাগলো, দল বল নিয়ে কয়েকবার বিদেশেও ঘুরে এলো, খবরের কাগজের কল্যাণে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। হরিহর বাবু অল্পেই সন্তুষ্ট রইলেন। পিতৃদত্ত ছোট একখানি কাপড়ের দোকান চালানো এবং সুযোগ মতো স্কুল, কলেজ, মেলা বা বিয়ে বাড়িতে ছোটখাটো শো দেখানো, ব্যাস। অনেক পয়সা খরচ করে বড় স্টেজ ভাড়া করে বিপুল সমারোহে জাদুবিদ্যা প্রদর্শনীর সাহস তার কোনোদিনই কুলোলো না। অথচ পাকরাশির নাম করা রঙ্গমঞ্চে প্রচুর আড়ম্বরে যেসব খেলা দেখাতো, তার কোনোটাই হরিহর বাবুর অজানা নয়। তাছাড়া লাজুক স্বভাব হরিহর, বরং পছন্দ করতেন সূক্ষ্ম কৌশলের খেলা। সেসব ম্যাজিকের জাঁকজমক কম, কিন্তু অতি কঠিন। যৌবনে হরিহর বাবুর কাছে বারবার পরাজয়ের স্মৃতি বোধহয় পাকরাশি ভুলতে পারেনি। নাম হওয়ার পর সে হরিহরকে অবজ্ঞা করেছে, এড়িয়ে চলেছে, কিন্তু একজন বাইরের লোকের কাছে সে এমন ভাবে তাকে ছোট করবে, এমন তাচ্ছিল্যের সাথে তার সম্বন্ধে কথা বলবে, হরিহর বাবু ভাবতে পারেননি। সঙ্গে সঙ্গে এক কঠোর প্রতিজ্ঞা করেছিলেন হরিহর বাবু। চোখে আঙুল দিয়ে তিনি পাকরাশিকে দেখিয়ে দেবে হরিহর দাস আজে বাজে লোক নয়। তারপর থেকেই আরম্ভ হয়েছে তার এই সাধনা। বঙ্কুকে তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। বঙ্কু হরিহর বাবুর এক পরম ভক্ত, দরকার মতো তার সহকারী রূপে কাজ করেন। বন্ধু তাকে স্যার বলে ডাকে, কেন বলে কেউ জানে না। বঙ্কু শুনেই নাচতে আরম্ভ করেছিল, দারুণ হবে স্যার, টেরিফিক। আমি তো আপনাকে কতদিন বলেছি, নাম করা স্টেজ ভাড়া করে জমকালো শো দিন, দেখবেন একদিনে ফেমাস হয়ে যাবেন। আপনি এত বড় ট্যালেন্ট স্যার, কটা লোক জানে। বঙ্কু একটা কাঁচা কাজ করে ফেলেছিল। আনন্দের চোটে পাকরাশির এক সহকারীকে বলে ফেলেছিল, জানিস স্যার এবার শো দিচ্ছেন, রঙ্গম ভাড়া করে পুরো 2.5 ঘন্টার খেলা। পাকরাশির সহকারী ঠোঁট বেঁকিয়ে বলেছিল, তাই নাকি, রঙ্গমে শো দেবেন? কিন্তু 2.5 ঘন্টা ধরে তোর স্যারের এই বিয়ে বাড়ি মার্কা তাস আর দেশলাই কাঠির খেলা পাবলিক খেপে যায়। সাবধানে থাকিস। বঙ্কু রেগে বলেছিল, মোটেও না, দারুণ সব খেলা দেখাবে, যেমন পাকরাশি বাবু দেখান। কতগুলো আবার নতুন ম্যাজিক তৈরি করেছেন স্যার, সেগুলো ইদানিং কলকাতায় কেউ দেখায়নি, জানিস। কথাটা পাকরাশির কানেও গিয়েছিল। পাকরাশি হেসে বলেছিলেন, বটে, নতুন ম্যাজিক, বেশ ঠিক আছে, হরিহর যা যা নতুন দেখাবে আমি 2 মাস পর শো দিয়ে সেসব দেখিয়ে দেব, তাহলেই তো খেলাগুলো পুরনো হয়ে যাবে, নতুন থাকবে না, কি বলো হে। পাকরাশির সাকরেদরা হো হো করে হেসে উঠেছিল তার রসিকতায়। পাকরাশির মন্তব্য বঙ্কুর মাধ্যমে হরিহর বাবুর কানে পৌঁছতে দেরি হয়নি। শুনে হরিহর বাবুর বড় বড় চোখ দুটি জ্বলে উঠেছিল। দাঁতে দাঁত চেপে বলেছিলেন, দেখা যাক কতদিন লাগে, 2 মাস না 2 বছর। সাধ্যের অতিরিক্ত ব্যয় করলেন হরিহর বাবু। সাজ সরঞ্জাম কেনা, রঙ্গমের 1 সপ্তাহের ভাড়া, নিজের ও সহকারীদের জন্য নতুন পোশাক, তাছাড়া বিজ্ঞাপনের খরচ। সবকটা নাম করা দৈনিক পত্রিকায় কয়েকদিন পর পর ছাপা হলো, দাসের ইন্দ্রজাল, অদ্ভুত এবং অলৌকিক, অগ্রিম টিকিট সংগ্রহ করুন। হরিহর বাবুর অন্তরঙ্গরা তাকে খুব উৎসাহ দিতে লাগলেন। প্রথম দিন দর্শক সমাগত হলো ভালো, হাউসফুল। অবশ্য অনেকে এসেছিল কমপ্লিমেন্টারি কার্ড নিয়ে। পাকরাশির কাছেও কমপ্লিমেন্টারি কার্ড পাঠানো হয়েছিল। রংমঞ্চের সামনে রঙিন পর্দা ক্রমে সরে যেতে লাগলো।
বেজে উঠল নেপথ্য সঙ্গীত। উজ্জ্বল আলোয় ভরা স্টেজের উপর আবির্ভূত হলেন ঐন্দ্রজালিক দাস। পরনে সিল্কের সবুজ জোব্বা ও সাদা চুস্ত, মাথায় পেখম তোলা আকাশ নীল পাগড়ি, পায়ে জরির নাগরা। হরিহর দাস লঘু পদে মঞ্চের মধ্যখানে এসে দাঁড়ালেন। মাথা নুইয়ে অভিবাদন জানালেন দর্শক বৃন্দকে। হাত দুটি ছড়িয়ে দিলেন সামনে, আর চোখের নিমেষে যে শূন্য হাতেকে হাতের মুঠিতে বন্দি করে আনলেন দুটি সাদা ধপধপে পায়রা। পায়রা দুটি তিনি উড়িয়ে দিলেন। চটাপট ডানার শব্দ তুলে তারা হলের ভিতর কয়েক পাক উড়ে কান মিশে গিয়ে বসলো। ব্যাস, আরম্ভ হয়ে গেল খেলা। আশ্চর্য, অকল্পনীয়, একটার পর একটা ম্যাজিক। কি চমৎকার দেখাবার কৌশল, কি অভিনব সব খেলা। দর্শকরা থ, তাদের যেন পলক পড়ে না। মঞ্চের উপর যেন এক রূপকথার জগৎ তৈরি হয়েছে। সবাই অবাক হয়ে ভাবছে, কে এই দাস? এতদিনের নাম শুনিনি তো। বঙ্কুও খুব অবাক হয়ে গেছে। সে ফিসফিস করে বলাইকে বলল, উফ স্যার আজকে টপ। আমি তো অনেক কদিন ধরে স্যারকে দেখেছি, এমন ফর্ম কখনো দেখিনি। আহ দেখছিস কি মুভমেন্ট, কি ডায়লগ, কেমন হাসি খুশি স্মার্ট, অথচ দুপুরেও ওনাকে কিরকম নার্ভাস দেখাচ্ছিল বল। স্বভাব লাজুক হরিহর বাবুর মুখে যেন কথার ফুলঝুরি ছড়ছে। চতুর হস্তকৌশলের সঙ্গে সঙ্গে নিপুণ বাক্যস্রোত, কখনো কণ্ঠস্বর গম্ভীর দর্শক রুদ্ধশ্বাস, কখনো তার রসিকতায় সবাই ফেটে পড়ছে হাসিতে। যন্ত্রের মতো সহকারীরা কাজ করে চলেছে। সামনের সারিতেই বসেছিলেন পি পাকরাশি কয়েকজন সঙ্গপাঙ্গ সহ। তিনি চেয়ারে আধশোয়া অবস্থায় মৃদু তাচ্ছিল্যের হাসি মুখে দেখছিলেন খেলা। কখনো কখনো সঙ্গীদের বুঝিয়ে দিচ্ছিলেন কোনো খেলার কৌশল। দর্শকদের এত ঘন ঘন হাততালি তার মোটেই পছন্দ হচ্ছিল না। সঙ্গীদের বললেন, এসব খেলা তো সবাই দেখায় হে। তবে দেখাচ্ছে মন্দ না, দু একটা নতুন খেলাও আছে বটে, তবে তেমন শক্ত কিছু নয়। দেখতে দেখতে 2.5 ঘন্টা কোথা দিয়ে যে কেটে গেল। হরিহর বাবু নাটকীয় ভাবে ঘোষণা করলেন, এবার আমার শেষ খেলা। মাইকে গম গম করে উঠল তার কণ্ঠস্বর। যে জাদুটি এখন আপনাদের সামনে দেখাবো, আমি চ্যালেঞ্জ করছি, শুধু ভারতবর্ষ নয়, দুনিয়ার অন্য কোনো জাদুঘর এই খেলাটি দেখাতে পারবেন না। এর গুপ্ত রহস্য জানে শুধু এই ঐন্দ্রজালিক দাস। হরিহর দাস উদ্ধত ভঙ্গিতে সারা গৃহের দর্শকদের উপর একবার চোখ বোলালেন, তারপর সোজা চাইলেন পাকরাশির দিকে, যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাকে। পাকরাশির ভ্রু কুঞ্চিত। বঙ্কু ও বলাই একটা বড় কাঠের সিন্দুক ধরাধরি করে এনে স্টেজের মাঝখানে রাখল। আপনাদের থেকে যে কোনো 5 জন উঠে এসে এই সিন্দুকটা ভালো করে পরীক্ষা করুন, হরিহর বাবু দর্শকদের উদ্দেশ্যে বললেন। পাকরাশির এক সাকরেদ প্রথমেই টপ করে উঠে এলো স্টেজে। তারপর আরো 4 জন এলো। তারা সিন্দুকটা খুলে বন্ধ করে ঢুকে টেনে নানাভাবে পরীক্ষা করল। এবার আপনারা 5 জন এই কোণে গিয়ে দাঁড়ান, আমি সিন্দুকের মধ্যে ঢুকবো। এরপর আপনারা সিন্দুকের ডালা বন্ধ করে এই তালাটা লাগাবেন। তারপর চাবি সঙ্গে নিয়ে ফিরে যাবেন নিজেদের আসনে। 8 মিনিট পর ফিরে এসে ডালা খুলে যা দেখবেন সবাইকে তা জানিয়ে দেবেন। বঙ্কু ও বলাই একখানা প্রকাণ্ড কালো চাদর নিয়ে স্টেজে ঢুকলো। হরিহর বাবু তাদের হাত নেড়ে ইশারা করলেন, চলে যাও। বঙ্কুরা কেমন থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর চাদর সহ উইংসের পিছনে ফিরে গেল। হরিহর বাবু ধীর পদক্ষেপে এসে সিন্দুকের ভেতর দাঁড়ালেন, বসলেন, তারপর শুয়ে পড়লেন। এবার বন্ধ করুন সিন্দুক, তিনি নির্দেশ দিলেন। ডালা বন্ধ হলো, তালা লাগলো। চাবি পকেটে পুরে পাকরাশির সাকরেদ অন্যদের সঙ্গে স্টেজ থেকে নেমে গেল। উজ্জ্বল আলোটা একটু কমে গেল। রহস্যময় নীল আলোয় ভরে গেল মঞ্চ। অবশ্য সবাই বেশ পরিষ্কার দেখতে পাচ্ছিল সিন্দুকটা। নেপথ্য বেহালার মৃদু করুণ মূর্ছনা। এতগুলো মানুষ একেবারে নিস্তব্ধ। 8 মিনিট পরেই আবার সেই 5 জন দর্শক উঠে এলো স্টেজে। তালা খোলা হলো, সিন্দুকের ডালা তুললো, ঝুঁকে পড়ে দেখলো তার ভিতর। তারপর কেমন জানি হতভম্বের মতো মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি ব্যাপার মশাই, কি দেখছেন? চিৎকার করে উঠলো দর্শকের মধ্যে থেকে। 5 জন হাত নেড়ে জানালো, নেই। মানে কি নেই? আবার শোরগোল। নেই, কিচ্ছু নেই, কেউ নেই, সিন্দুক খালি, জাদুঘর অদৃশ্য।
সিন্দুক খাড়া করা হলো। সত্যি তো, সিন্দুক ফাঁকা। এতগুলো লোক যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। মুখে কারো কোনো কথা নেই। পাকরাশি খাড়া হয়ে বসেছেন, মুখ গম্ভীর, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন। পাকরাশির সাকরেদ তখন খটখট করে কাঠের মেঝে ঠুকে ঠুকে পরীক্ষা করছে কোনো গুপ্ত পথ টথ আছে নাকি। গেল কোথা দিয়ে? কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। আহা, হা করছেন কি? মেঝে গর্ত করবেন না? বাড়িওয়ালা ক্ষতিপূরণ আদায় করবে যে। হরিহর বাবুর গলা শুনে পাঁচজন পিছন ফিরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। সহাস্য বদন হরিহর বাবুর উইংসের পাশ থেকে বেরিয়ে স্টেজে ঢুকলেন। এবার আপনারা দয়া করে আসনে গিয়ে বসুন। আমি এসে পড়েছি, সুতরাং আর আপনাদের কষ্ট করে খোঁজাখুঁজির দরকার নেই। পাঁচজন বোকার মতো মুখ করে স্টেজ থেকে নেমে গেল। দপ করে জ্বলে উঠল উজ্জ্বল বৈদ্যুতিক আলোগুলি। হরিহর বাবু এগিয়ে এসে স্টেজের সামনের দিকে দাঁড়ালেন। বিপুল করতালি ও হর্ষধ্বনিতে ফেটে পড়ল রঙ্গমঞ্চ। হরিহর বাবুর বারবার মাথা নুইয়ে অভিবাদন গ্রহণ করলেন দর্শকদের। বিদ্রুপ মাখা হাসি মুখে তাকালেন চেয়ারে আড়শট খাড়া হয়ে বসা পাকরাশির দিকে। পাকরাশি যেন হতবুদ্ধি হয়ে চেয়ে আছেন। হরিহর বাবু হাত জোর করে নমস্কার জানালেন সবাইকে। ধীরে ধীরে এগিয়ে এলো মঞ্চের পর্দা, তাকে আড়াল করে দিল সবার দৃষ্টি থেকে। আরো প্রায় পাক্কা 2 মিনিট ধরে চলল মুগ্ধ বিস্মিত দর্শক বৃন্দের হাততালি ও উল্লাস। তারপরই হুড়মুড় করে একদল লোক ছুটলো স্টেজের দিকে, পর্দার পিছনে। তাদের মধ্যে অনেকেই খবর কাগজের রিপোর্টার, বাকিরা বন্ধু বান্ধব ও কিছু মুগ্ধ দর্শক। ছবি চাই, দেখতে চাই, কিছু শুনতে চাই, অভিনন্দন জানাতে চাই। বঙ্কুবলাইরা তাড়াতাড়ি স্টেজের উপর থেকে জিনিসপত্র গোছগাছ করে নামাচ্ছিল। সবাই তাদের এসে ধরলো হরিহর বাবু কোথায়। কি জানি, বোধহয় ভিতরে গেছেন। সবাই ভিতরে ছুটলো, কিন্তু কই, কোথাও তো নেই। বঙ্কু বলল, তাহলে স্যার গ্রিন রুমে ঢুকে পোশাক পাল্টাচ্ছেন। এই তো দেখছি দরজা বন্ধ। শোয়ের আগে উনি এই ঘরেই রেস্ট নিয়েছেন, পোশাক পরছেন। না না, ড্রেস বদলানো যাবে না, রিপোর্টাররা চেঁচালো। এইভাবেই আমরা ফটো তুলব। স্যার স্যার, দরজা খুলুন, আপনাকে ডাকছে। বঙ্কু ডাকাডাকি শুরু করে দিল। দরজায় করাঘাত করতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই, কোনো উত্তর নেই। কি ব্যাপার? বঙ্কু ঘুরে বারান্দায় গিয়ে গরাদ লাগানো জানলা দিয়ে উকি মারল। এ কি, হরিহর বাবুর চেয়ারে বসে টেবিলে মাথা এলিয়ে পড়ে আছেন, হাত দুটো সামনে ছড়ানো, পরনে জাদুকরের পুরো পোশাক। বঙ্কু ডাকলো, স্যার স্যার। কোনো সাড়া নেই। স্যার অজ্ঞান হয়ে গেছেন। বঙ্কু উদ্ভ্রান্তের মতো দৌড়ে এলো। ডাক্তার, একজন ডাক্তার চাই। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার আছেন, এই পাশের বাড়িটাই চেম্বার, এখন পাওয়া যাবে। ডাক্তার বোস, খুব নাম করা। বলাই, তুই ছুটে যা, ডাক্তার বাবুকে এক্ষুনি ডেকে আন। আর্জেন্ট, আমি দরজা ভাঙছি, প্লিজ আপনারা আমায় একটু হেল্প করুন। বঙ্কুর আবেদনে সাড়া দিয়ে কয়েকজন তৎক্ষণাৎ দরজায় কাঁধ লাগিয়ে ঠেলতে শুরু করলো। পলকা দরজার খিলটা কয়েকবার ধাক্কা দিয়ে খেতেই মরমর করে ভেঙে গেল। সবাই ভিতরে ঢুকে হরিহর বাবুকে ঘিরে দাঁড়ালো। সত্যি তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। একজন এক গ্লাস জল এনে তার মাথায় ছিটাতে শুরু করলো। অল্পক্ষণ পরেই বলাইয়ের পিছন পিছন হন্তদন্ত ডক্টর বোস ঘরে ঢুকলেন। তিনি হরিহর বাবুর হাতের নাড়ি ধরে পরীক্ষা করলেন, তারপর হতাশভাবে মাথা নাড়ালেন। সরি, টু লেট, আর করবার কিচ্ছু নেই, হার্ট ফেল করেছেন। স্যার, হাও মাও করে কেঁদে উঠল বঙ্কু। ডক্টর বোস মনোযোগ দিয়ে হরিহর বাবুর দেহের নানা জায়গায় পরীক্ষা করতে করতে বললেন, আচ্ছা, কতক্ষণ আগে উনি এই ঘরে ঢুকেছেন? আপনারা আগে খেয়াল করেননি কেন? এই তো মাত্র 5 মিনিট আগে, শো শেষ করার এসে ঢুকেছেন, বলাই বলল। হ্যাঁ, কি বললেন? ডক্টর বোসের চক্ষু বিস্ফোরিত হয়ে ওঠে। মাত্র 5 মিনিট? মাত্র 5 মিনিট আগে? ইম্পসিবল। এতদিন ধরে আমি যদি কিছুমাত্র ডাক্তারি বিদ্যা শিখে থাকি, তাহলে বলতে বাধ্য হচ্ছি যে এই ভদ্রলোক অন্তত 2-3 ঘন্টা আগে মারা গেছেন। একটা হেঁচকে তুলে কান্না থেমে গেল। নিমেষে গোটা ঘরে নেমে এলো অথই নীরবতা। সবাই একেবারে থ। বলছেন কি ডাক্তার, জল জ্যান্ত যে লোকটা দুর্দান্ত সব ম্যাজিক দেখিয়ে এলো 10 মিনিটও হয়নি, সে তাহলে কি? গা ছমছম করে উঠেই ভাবতে। আচমকা ভিড় ঠাসা বিস্ফোরণ ঘটল।
হো হো করে হাসতে হাসতে একরে সোজা হয়ে উঠে বসলেন, হ্যাঁ, স্বয়ং হরিহর বাবু। ছিটকে গেল শঙ্কনে। বঙ্কু ডক্টর বোসের স্টেথোস্কোপ ঠং করে মাটিতে। কি ইম্পসিবল ডাক্তারবাবু? হাসতে হাসতেই স্টেথোস্কোপটা কুড়িয়ে নিয়ে ডাক্তারের হাতে তুলে দিলেন হরিহর বাবু। তারপর আড়ামোড়া ভেঙে সোজা হয়ে উঠে দাঁড়ালেন। আপনাদের বিলেতি মেডিকেল সায়েন্স শিশু, বুঝলেন? প্রাচীন যোগ প্রাণায়ামের কথা শুনেছেন? অরিজিনাল ভারতীয় জিনিস, কোনো ভুজুং ভাজুং নয়। আদিকালে আমাদের দেশের মুনি ঋষিরা এই যোগাভ্যাসের সাহায্যে প্রয়োজন মতো কয়েক মিনিট কি কয়েক ঘন্টা তো কোনো ছাড় বছরের পর বছর নিষ্পন্দ হয়ে পড়ে থাকতেন পাহাড় পর্বতের গুহায়। তবে হ্যাঁ, একটু থেমে দরজার ফাঁক দিয়ে পাকরাশির হাঁ হওয়া মুখটা দেখে নিলেন হরিহর বাবু। তার জন্য রীতিমতো সাধনা করতে হয়। ভেষজ দ্রব্যের সুরুক সন্ধান জানতে হয়। অন্যের চামচাগিরি করে জাপানি জাদুঘরকে তেল মেরে হয় না। ইতিমধ্যেই ফটোগ্রাফারদের ফ্ল্যাশ ঝলসাতে শুরু করেছে। একজন রিপোর্টার নোট লিখতে লিখতে বলল, স্যার, আপনার লাস্ট আইটেম মানে ওই বাক্সবন্দি খেলাটার একদম না। তাকে থামিয়ে দিয়ে মুচকি হাসলেন হরিহর বাবু। ওটা ম্যাজিশিয়ান সিক্রেট, অন্যদের জানার নয়। আরে মশাই, ওই খেলাটাই তো একটা অন্য ফর্মে আমাদের নমস্য গ্রেট পিসি সরকারও দেখিয়েছিলেন। উনি বলতেন এটা হয় গণসম্মোহন করে। ধরে নিন তাই। আমার আসল খেলা হলো এইটে। ইয়েস, দিস ইজ মাই লাস্ট অ্যান্ড বেস্ট ম্যাজিক। শেষ খেলা। তুমুল হাততালি আর সহর্ষ অভিনন্দনে ঘরটা ফেটে পড়ল। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।